বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আমাদের বিষয় পদার্থবিজ্ঞান, কোর্স কোড 242713। কোর্সের নাম কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং। এটা 6 নম্বর লেকচার এবং আজকের লেকচারের শিরোনাম ওয়্যারলেস কমিউনিকেশন। আমাদের আজকের লেকচার শেষে আমরা যা শিখব সেটা হলো ওয়্যারলেস কমিউনিকেশন কি, ওয়্যারলেস কমিউনিকেশনের প্রকারভেদ, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কি, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের সুবিধা এবং ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের অসুবিধা, সার্ভার ও ওয়ার্ক স্টেশন সম্বন্ধে আমরা শিখব। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা প্রথমে আসছি যে ওয়্যারলেস কমিউনিকেশন কি জিনিস। পূর্ববর্তী লেকচারে তোমাদেরকে শেখানো হয়েছে ওয়্যার কমিউনিকেশন, অর্থাৎ তার দিয়ে যে সমস্ত কমিউনিকেশনগুলো ছিল তারের মাধ্যমে, যেমন ক্যাট6, অপটিক্যাল ফাইবার, এগুলো ছিল হচ্ছে ওয়্যার কমিউনিকেশন। তো আমরা কিন্তু শিখছি ওয়্যারলেস কমিউনিকেশন। তোমাদের এই পাঠ্যগুলো একটু বুঝতে হবে, এটা হলো ওয়্যারলেস কমিউনিকেশন। কোনো ধরনের সংযোগ তার ব্যবহার না করে তথ্য আদান প্রদানের যে মাধ্যম ব্যবহার করা হয় তাকে তারবিহীন মাধ্যম বা ওয়্যারলেস মিডিয়া বলে। ওয়্যারলেস মিডিয়াতে বায়ুর মধ্য দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয়। এটি যদিও তারবিহীন মাধ্যম, কিন্তু বায়ু এখানে মাধ্যম হিসাবে কাজ করে। অর্থাৎ আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো যাচ্ছে, বিদ্যুৎ চৌম্বকীয় যে তরঙ্গগুলো, সেগুলো কিন্তু বায়ুর মধ্য দিয়েই যাচ্ছে। তারবিহীন মাধ্যম বা ওয়্যারলেস মিডিয়া 3 রকম হতে পারে। একটা হচ্ছে রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। এই 3 ধরনের তরঙ্গ মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়। প্রথমে আসি যে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ কি জিনিস। 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ এর মধ্যে সীমাবদ্ধ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে বলা হয় বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ। তাহলে ফ্রিকোয়েন্সি কত? 3 কিলোহার্টজ থেকে 3000 গিগাহার্টজ এর মধ্যে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তাকে আমরা বলছি রেডিও ওয়েভ। যদিও কার্যত রেডিও ওয়েভের ব্যবহার 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির মধ্যে সীমাবদ্ধ থাকতে দেখা যায়। অর্থাৎ প্র্যাকটিক্যালি যেগুলো ইউজ হচ্ছে সেগুলো 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির মধ্যে ইউজ হচ্ছে। রেডিও ওয়েভ হলো এক ধরনের ওয়্যারলেস ট্রান্সমিশন মিডিয়া, যা রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের মাধ্যমে ডেটা ট্রান্সমিট করে থাকে। বেতার তরঙ্গের সাহায্যে মোবাইল যোগাযোগ, বেতার সংযোগ, সম্প্রচার, রাডার ও নেভিগেশন ব্যবস্থা, কৃত্রিম উপগ্রহের সাথে যোগাযোগ, এগুলো আমরা রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গের সাহায্যে আমরা করে থাকি। তাহলে এটা মানে তারের কোনো দরকার নাই, অর্থাৎ রেডিও ওয়েভই এখানে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের মধ্যে এখানে যোগাযোগটা করছে। আমরা তারবিহীন বা ওয়্যারলেস মাধ্যমের প্রকারভেদ নিয়ে কথা বলবো। আমরা গত লেকচারে এর সম্বন্ধে তোমাদের ধারণা দিয়েছিলাম। বেতার তরঙ্গকে আমরা একটু আগে বললাম যে এখানে ভাগ করতে পারি হচ্ছে মাইক্রোওয়েভ, ইনফ্রারেড এবং আমাদের একটা হলো হটস্পট। তাহলে তারবিহীন মাধ্যমের প্রকারভেদ নিয়ে আমরা আবার কথা বলছি। আমরা তারবিহীন মাধ্যমকে 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড এবং হটস্পট। বেতার তরঙ্গের প্রকারভেদ এটা 2 রকম আছে। একটা হলো নিয়ন্ত্রিত বেতার তরঙ্গ, একটা হলো অনিয়ন্ত্রিত বেতার তরঙ্গ। মাইক্রোওয়েভের প্রকারভেদ, মাইক্রোওয়েভ
দুই ধরনের আমরা ব্যবহার করে থাকি। একটা হলো টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ আর একটা হলো স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এটা খুবই ব্যবহার করা হয় যোগাযোগের ক্ষেত্রে, টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভ। ইনফ্রারেড এটা আমাদের দুই রকম আছে, একটা হলো পয়েন্ট টু পয়েন্ট ইনফ্রারেড, ব্রডকাস্ট ইনফ্রারেড। হটস্পট এর প্রকারভেদ নিয়ে কথা বলছি। হটস্পট ব্লুটুথ হটস্পট হয়, ওয়াইফাই হটস্পট হয়, ওয়াইম্যাক্স হটস্পট হয়ে থাকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যে বেতার তরঙ্গ নিয়ে কথা বলছিলাম, সেই বেতার তরঙ্গের আসলে কি কি সুবিধা আছে সেগুলো নিয়ে আমরা এখন বলছি। রেডিও ওয়েভ বিল্ডিং, পাহাড় পর্বত যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম, তাই এক্ষেত্রে লাইন অফ সাইট কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না। অর্থাৎ চলাচলের পথে যদি বিল্ডিং থাকে তার মধ্যে দিয়েও কিন্তু অতিক্রম করে রেডিও ওয়েভ যেতে পারে। রেডিও ওয়েভ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত হতে পারে বিধায় এর দ্বারা পৃথিবীর যে কোনো প্রান্তের সাথে যোগাযোগ স্থাপন করা যায়। তোমরা এটা মানে প্রায় শুনে থাকো, বিবিসি যে অনুষ্ঠানটি হয়, বিবিসি রেডিও, দেখো এটা সম্প্রচার হচ্ছে কিন্তু ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে, অথচ সেটা আমরা এই বাংলাদেশে বসেও কিন্তু শুনতে পাচ্ছি। এটা রেডিও ওয়েভের মাধ্যমে এই তথ্যগুলো আমাদের কাছে আসছে। রেডিও ওয়েভ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় না, রেডিও ওয়েভ এটা বায়ুমণ্ডল দ্বারা শোষিত হচ্ছে না। এখন আমরা কিছু রেডিও ওয়েভের অসুবিধার কথা বলব। রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি কম হয়, এটি একসাথে বেশি ডেটা ট্রান্সমিট করা যায় না এটা দ্বারা। রেডিও ওয়েভের অতিমাত্রা বিকিরণ মানুষের শরীর ও পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে। এটা রেডিও ওয়েভ এর ব্যবহারের কিছু অসুবিধা। আরেকটি অসুবিধা আমরা বাস্তবে দেখে থাকি, সেটা হলো যে যখন আমরা রেডিও কমিউনিকেশন করি তখন যদি আকাশে বজ্রপাত হয় তাহলে সেই ক্ষেত্রে রেডিও ওয়েভ কিছুটা ডিস্টার্ব হয়ে যায়। আমরা রেডিও ওয়েভের সুবিধা এবং অসুবিধা আলোচনা করলাম, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা মাইক্রোওয়েভ নিয়ে কথা বলবো। মাইক্রোওয়েভ হলো হাই ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ। এটা কিন্তু ফ্রিকোয়েন্সি হাই, হাই ফ্রিকোয়েন্সি মানেই হচ্ছে এনার্জি বেশি, অর্থাৎ আমরা জানি যে এনার্জি ইকুয়াল টু এইচ নিউ, নিউ মানে ফ্রিকোয়েন্সি, এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি বেশি তার এনার্জিও বেশি। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে আমরা বলি হচ্ছে মাইক্রোওয়েভ। তাহলে মাইক্রোওয়েভের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, অর্থাৎ যেটাকে আমরা ব্যান্ড বলবো, 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত এর রেঞ্জ। তবে কার্যরত 1 গিগাহার্টজ বা তার চেয়ে বেশি ফ্রিকোয়েন্সিতে পাঠানো তড়িৎচুম্বকীয় তরঙ্গকেই আমরা বলি মাইক্রোওয়েভ। দূরপাল্লা ডেটা ট্রান্সমিশনে মাইক্রোওয়েভ অত্যন্ত জনপ্রিয়। মাইক্রোওয়েভ সিস্টেমে মূলত দুটি ট্রান্সিভার নিয়ে গঠিত। এর একটি সিগন্যাল ট্রান্সমিট করে এবং অন্যটি সিগন্যাল রিসিভ করে। তাহলে ট্রান্সিভারের মধ্যে কিন্তু দুইটা জিনিস থাকে, একটা হলো ট্রান্সমিটার আর একটা হলো রিসিভার। সেই জন্য বলা হচ্ছে যে ট্রান্সিভারের মধ্যে থাকে কি, একটি হলো সিগন্যাল ট্রান্সমিট করে, অন্যটি কি করে, সিগন্যাল রিসিভ করে। দুটি ট্রান্সিভারের মাঝে মাইক্রোওয়েভ অ্যান্টেনা থাকে যাতে সিগন্যাল বেশি দূরত্ব অতিক্রম করে প্রতিমধ্যে কোনো বস্তুর প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। তার মানে হচ্ছে আমাদের যদি দূরত্ব বেশি হয় তাহলে সেইখানে আমাদের ট্রান্সিভারের মাঝে মাইক্রোওয়েভ অ্যান্টেনা বসানো হয়। মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না, ফলে আমাদের যে মাইক্রোওয়েভ স্টেশনগুলো তার মাঝে আবার টাওয়ার বসাতে হয় এক্সট্রা। তো মাইক্রোওয়েভ দুই ধরনের আছে, একটা হলো টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ, একটা হলো স্যাটেলাইট মাইক্রোওয়েভ।
তাহলে কয় ধরনের মাইক্রোওয়েভ আছে? দুই ধরনের, একটা হলো টেরিস্টোরিয়াল আর একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। আমরা এখন কথা বলবো টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ নিয়ে। এই প্রযুক্তিতে ভূপৃষ্ঠেই ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়, অর্থাৎ ট্রান্সমিটার এবং রিসিভার ভূপৃষ্ঠেই বসানো হয়। ট্রান্সমিটার ও রিসিভার দৃষ্টি রেখায় যোগাযোগ করে, অর্থাৎ এরা যে যোগাযোগ করে এরা স্ট্রেট যোগাযোগ করে, দৃষ্টি রেখায় যোগাযোগ করে। এই ট্রান্সমিটার ও রিসিভারের মধ্যে কোনো বাধা তৈরি হলে সিগন্যাল বাধাগ্রস্ত হয়। যদি ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে কোনো বাধা থাকে তাহলে সেখানে সিগন্যাল বাধাগ্রস্ত হবে, অর্থাৎ ওয়েভ বাধাগ্রস্ত হবে, মাইক্রোওয়েভ বাধাগ্রস্ত হবে। সেই জন্যে কি করা হয় যে এরা যোগাযোগ করা হলো একদম স্ট্রেট, সিগন্যাল বাঁকা পথে যেতে পারে না, ফলে পাহাড় পর্বত অতিক্রম করতে পারে না। এই পদ্ধতিতে 50 কিলোমিটার পর্যন্ত ডেটা যেতে পারে। আমরা পাশের চিত্রটি যদি দেখি, এখানে মাইক্রোওয়েভ ট্রান্সমিশন কীভাবে হচ্ছে তোমরা একটু খেয়াল করো। যে ভূপৃষ্ঠে আমাদের কিন্তু টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ নিয়ে কথা বলছি, এটা কিন্তু ভূপৃষ্ঠেই হবে। এখন ভূপৃষ্ঠে দেখো এখানে আমাদের মাইক্রোওয়েভ রিলে স্টেশন আছে, এখানেও মাইক্রোওয়েভ রিলে স্টেশন আছে। এখান থেকে মেইন মাইক্রোওয়েভ ট্রান্সমিট করছে, অর্থাৎ এগুলো কিন্তু যাচ্ছে স্ট্রেট, একদম স্ট্রেট চলে যাচ্ছে। এইভাবে কিন্তু পুরো পৃথিবী কিন্তু আমাদের যোগাযোগ হতে পারে টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভের মাধ্যমে। এখন আমরা আসছি স্যাটেলাইট মাইক্রোওয়েভ নিয়ে। দেখো আমরা এতক্ষণ কথা বললাম টেরিস্টোরিয়াল অর্থাৎ ভূপৃষ্ঠের সংযোগ, এখন বলছি স্যাটেলাইট মাইক্রোওয়েভ, অর্থাৎ স্যাটেলাইটের সঙ্গে মাইক্রোওয়েভের সংযোগ হবে এবং ডেটা ট্রান্সমিট হবে। স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তিতে যোগাযোগ উপগ্রহের সাহায্য নিতে হয়। এই প্রযুক্তিতে ভূপৃষ্ঠ হতে প্রায় 36,000 কিলোমিটার উপরে স্যাটেলাইট বসানো হয়, অর্থাৎ যোগাযোগ স্যাটেলাইট কত উপরে থাকে? 36,000 কিলোমিটার উপরে স্যাটেলাইট বসানো হয়। এটি পৃথিবীর গতির সমান কৌণিক গতিতে পরিভ্রমণ করে, অর্থাৎ পৃথিবী যে কৌণিক বেগে যাচ্ছে ওই একই কৌণিক বেগেই কিন্তু স্যাটেলাইটগুলো পরিভ্রমণ করছে। স্যাটেলাইটের শক্তির উৎস হিসাবে সোলার সেল ব্যবহার করা হয়। এর পাওয়ার সিস্টেম প্রসেসকে পৃথিবী থেকে সবসময় মনিটর করা হয়। স্যাটেলাইটের জন্য ভূপৃষ্ঠে রিসিভিং অ্যান্টেনা ব্যবহার করা হয়। এ পদ্ধতিতে ট্রান্সমিটার ও রিসিভারের মধ্যে কোনো বাধা না হয় সিগন্যাল বাধাগ্রস্ত হয় না। একই সাথে একাধিক দেশে কভারেজ প্রদান করা যায়। বিশেষ করে যে সকল দেশে পাহাড় পর্বত আছে সেই সকল দেশে এই পদ্ধতির নেটওয়ার্ক তৈরি করা সুবিধাজনক, স্থাপন করা সুবিধাজনক। তো আমরা স্যাটেলাইট মাইক্রোওয়েভে তাহলে দেখলাম যে স্যাটেলাইট যখন যোগাযোগ করা হয় তখন এটি পৃথিবীর সমান কৌণিক গতি। তার মানে হলো যে এটা মনে হচ্ছে যে পৃথিবী থেকে যে উপরে আছে, অর্থাৎ সেখানে পৃথিবী পৃষ্ঠ থেকে সেটাকে স্থিরই মনে হবে, কারণ একই কৌণিক বেগে যেহেতু যাচ্ছে তাহলে পৃথিবী থেকে সেটাকে দেখতে মনে হয় স্থির। তাহলে এই যে স্যাটেলাইটগুলো, একটা স্যাটেলাইট বিভিন্ন দেশে কিভাবে যোগাযোগ করছে, অর্থাৎ স্যাটেলাইট ওখান থেকে একটা সলিড অ্যাঙ্গেল, অর্থাৎ সেই সলিড অ্যাঙ্গেলটা যত এরিয়া ব্যাপী পড়বে তত এরিয়া ব্যাপী তার যোগাযোগ ওয়েভগুলো রিসিভ এবং ট্রান্সমিট করা সুবিধা হয়। তাহলে এইভাবেই যেহেতু এটা কোনো বাধা পায় না ওয়েভে, সেই জন্য যেখানে পাহাড় পর্বত আছে সেই সমস্ত ক্ষেত্রে স্যাটেলাইটের সঙ্গে আমাদের রিসিভিং যে স্টেশনগুলো আছে, অ্যান্টেনাগুলো আছে, সেগুলো যোগাযোগ সরাসরি হচ্ছে বিধায় পাহাড় পর্বত দ্বারা বাধা পাচ্ছে না। এই ক্ষেত্রে এটা একটা বড় ধরনের সুবিধা যে সরাসরি যোগাযোগ করা যাবে, পাহাড় পর্বতের একটা বাধা পাবে না। যে পথে স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করে তাকে আমরা বলি অরবিট। ভূপৃষ্ঠ থেকে
উচ্চতা অনুসারে অরবিটকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তাহলে অরবিটকে কয় ভাগে ভাগ করা যায়? উচ্চতা অনুসারে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা লো আর্থ অরবিট LEO, মিডিয়াম আর্থ অরবিট MEO, জিও স্টেশনারি আর্থ অরবিট GEO। তাহলে আমরা অরবিটে যে স্যাটেলাইটগুলো আছে ভূপৃষ্ঠ থেকে সেই অরবিটের যে উচ্চতা সেই অনুসারে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তোমরা পাশের চিত্র যদি খেয়াল করো তাহলে এখানে এটা দেওয়া আছে। ধরো এটা হলো পৃথিবী, পৃথিবীর চারদিক দিয়ে একটা লো আর্থ অরবিট যেটা লাল রঙের করা আছে, এখানে এই স্যাটেলাইটটা কিন্তু এভাবে ঘুরছে। তারপর আছে একটা হলুদ রঙের অরবিট, এখানে দেখো একটা স্যাটেলাইট এভাবে ঘুরছে। তারপরে একটা আছে সবুজ রঙের অরবিট, এটা অনেক উচ্চতা আছে এবং এর উচ্চতা কত? 36,000 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে। এটাও কিন্তু এভাবে ঘুরছে। অর্থাৎ কোন স্যাটেলাইট কি কাজ করছে সেই অনুসারে এই স্যাটেলাইটগুলো সেখানে বসানো থাকে এবং সেভাবে এরা আমাদের বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যেমন কোনো স্যাটেলাইট আমরা যোগাযোগ করছি আমাদের আবহাওয়ার পূর্বাভাসের জন্যে, কোনটা যোগাযোগ করছি টেলিকমিউনিকেশনের জন্যে, কোনোটা ভূপৃষ্ঠের জরিপ কাজে। অর্থাৎ বিভিন্ন অরবিটে বিভিন্ন উচ্চতায় এগুলো সেই জন্য বসানো হয়। আমরা এখন স্যাটেলাইট কমিউনিকেশনের সুবিধা নিয়ে কথা বলবো। বিপুল পরিমাণ ডেটা আদান প্রদান করা সম্ভব এই স্যাটেলাইট কমিউনিকেশনের সাহায্যে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডেটা সহজেই পাঠানো যায়। অর্থাৎ মনে করো আমেরিকা থেকে স্যাটেলাইট কমিউনিকেশনে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ডেটা আসবে, তাহলে সেটা কিন্তু যদিও আমেরিকা আমাদের বাংলাদেশের বিপরীতে আছে, কোনো সমস্যা নেই। কেননা আমেরিকার কোনো স্থান থেকে যখন সেটাকে ট্রান্সমিট করা হবে তখন যে স্যাটেলাইটগুলো কমিউনিকেশনের কাজ করছে সেগুলো আগে রিসিভ করবে, তারা আবার সেখান থেকে ট্রান্সমিট করবে। হয়তো অন্য কোনো স্যাটেলাইট সেটাকে রিসিভ করে আমাদের বাংলাদেশের ভূপৃষ্ঠে আমাদের রিসিভিং অ্যান্টেনা সেটা আবার রিসিভ করবে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় যদি তথ্য চায় সেখানে সেটা রিসিভ করতে পারবে। এইভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু আমরা ডেটা পাঠাতে পারি। প্রাকৃতিক বিপর্যয়কালীন সময়ে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে গেলেও স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে তথ্য আদান প্রদান করা সম্ভব। তার মানে হলো এই যে ধরো ঝড়ে আমাদের ভূপৃষ্ঠের ঝড়ে কোনো এলাকায় সেটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু স্যাটেলাইট যেখানে বসানো আছে সেখানে কিন্তু ঝড় হয়নি, অর্থাৎ সেখানে আমাদের এই ধরনের আবহাওয়া নেই, তাহলে সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। তাহলে আমাদের পৃথিবীতে যদি ঝড়ে কোনো যোগাযোগ ব্যবস্থা নষ্টও হয়ে যায় তবুও কিন্তু আমরা স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। ইন্টারনেট, টিভি ও রেডিও যোগাযোগ ব্যবস্থা সহজে করা যায় এই স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে। এটা একটি মূল্য সাশ্রয়ী ব্যবস্থা। এই প্রেক্ষাপটে যে দীর্ঘদিন যাতে একটা স্যাটেলাইট ব্যবহার করা যায় তাহলে সেই রেসপেক্টে কিন্তু এটা মূল্য সাশ্রয়ী একটি ব্যবস্থা যোগাযোগের ক্ষেত্রে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা স্যাটেলাইট মাইক্রোওয়েভ এবং টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের যে পার্থক্য সেগুলো নিয়ে এখন আমরা কথা বলছি। আমরা কথা বলছি স্যাটেলাইট মাইক্রোওয়েভ এবং টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। আমরা টেরেস্ট্রিয়াল মানে হচ্ছে ভূপৃষ্ঠের যে সংযোগগুলো হচ্ছিল মাইক্রোওয়েভের সাহায্যে সেটা, আর স্যাটেলাইট তোমাদের একটু আগেই বলেছি যে ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে যে স্যাটেলাইট বসানো আছে বা ভূ-উপগ্রহ তার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা মাইক্রোওয়েভের সাথে। তা পার্থক্য কি? স্যাটেলাইট মাইক্রোওয়েভ পদ্ধতিতে উপগ্রহের সাহায্যে পৃথিবী থেকে প্রায় 36,000 কিলোমিটারে জিও সিনক্রোনাস অরবিটে ট্রান্সমিটার ও রিসিভার স্থাপন করা হয়। অর্থাৎ একটা স্যাটেলাইটের মধ্যে কিন্তু ট্রান্সমিটারও থাকে, রিসিভারও থাকে এবং সেই স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে আছে।
টেরেস্টোরিয়াল মাইক্রোওয়েভ পদ্ধতিতে ভূপৃষ্ঠেই ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়, অর্থাৎ এই ভূপৃষ্ঠেতেই আমাদের ট্রান্সমিটার এবং রিসিভার বসানো হয়। এটা হলো টেরেস্টোরিয়াল মাইক্রোওয়েভ যোগাযোগের ক্ষেত্রে। স্যাটেলাইট মাইক্রোওয়েভ পদ্ধতিতে একাধিক দেশে কভারেজ প্রদান করা সম্ভব। যেমন তোমাদের এর আগের একটা লেকচারে বলেছিলাম বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটার সাহায্যে কিন্তু বাংলাদেশ, ভারতের কিছু অংশ, ভুটান, এই ধরনের বেশ কয়েকটি দেশ কিন্তু যোগাযোগ করতে পারে, অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইটের কভারেজ এরিয়া এরকম বিস্তৃত। টেরেস্টোরিয়াল পদ্ধতিতে শুধুমাত্র একটি দেশেই কভারেজ প্রদান করা সম্ভব। হ্যাঁ, এটা যেহেতু আমাদের স্ট্রেট লাইন যোগাযোগ একটি টাওয়ার থেকে অন্য টাওয়ারে, সুতরাং দেখা যাচ্ছে যে একটি দেশে কভারেজ করাই এটা সহজ। স্যাটেলাইট মাইক্রোওয়েভ পদ্ধতিতে ট্রান্সমিটার এবং রিসিভার এর মধ্যে বাধা তৈরি হওয়া সম্ভব নয় বলে সিগন্যাল বাধাপ্রাপ্ত হয় না। এটা একটু তোমাদের একটু বোঝাই। ধরো বাংলাদেশ থেকে আমরা একটা সিগন্যাল বঙ্গবন্ধু স্যাটেলাইটে পাঠালাম। এখন যেখান থেকে পাঠানো হচ্ছে সেখান থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাঝে কিন্তু কোনো বাধা হচ্ছে না। আবার বঙ্গবন্ধু স্যাটেলাইট সেটাকে হয়তো ভুটানের কোনো রিসিভারে পাঠাবে, অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইট তখন সেটাকে ট্রান্সমিট করবে, আর ভুটান সেটা আবার রিসিভ করবে। তাহলে এর মধ্যেও কিন্তু কোনো বাধা থাকছে না সিগন্যালে। সুতরাং এই পদ্ধতি এখানে যেখানে পাহাড় পর্বত যে দেশে আছে সেই দেশে এই স্যাটেলাইট মাইক্রোওয়েভ পদ্ধতি যোগাযোগ সহজ, কেননা সিগন্যাল বাধাগ্রস্ত হয় না। টেরেস্টোরিয়াল মাইক্রোওয়েভ পদ্ধতিতে ট্রান্সমিটার এবং রিসিভার এর মধ্যে বাধা তৈরি হয় বলে এখানে সিগন্যাল বাধাগ্রস্ত হয়, অর্থাৎ যেহেতু এক টাওয়ার থেকে অন্য টাওয়ার এটা স্ট্রেট যোগাযোগ, সেই ক্ষেত্রে যদি একটি টাওয়ার অন্য টাওয়ার স্ট্রেট না হয়, অতএব সেখানে কি হবে, বাধা প্রাপ্ত হবে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে একটি পাহাড়ের দুই প্রান্তে যদি আমরা এরকম টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ সাহায্যে যোগাযোগ করতে চাই, সেটা সম্ভব হবে না, কেননা আমাদের সিগন্যাল বাধাগ্রস্ত হবে। স্যাটেলাইট মাইক্রোওয়েভ এই পদ্ধতি মানে টেরেস্টোরিয়ালের তুলনায় অবশ্য এটা ব্যয়বহুল, কেননা একটি স্যাটেলাইট এটা পাঠাতে অনেক খরচ, সে তুলনায় একটি দেশের জন্য দেখা যায় যে টেরেস্টোরিয়াল মাইক্রোওয়েভ এই পদ্ধতিটা সুবিধা হয়। তাহলে টেরেস্টোরিয়াল মাইক্রোওয়েভ পদ্ধতিতে এখানে স্যাটেলাইট মাইক্রোওয়েভের তুলনায় কিন্তু কম ব্যয়বহুল। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই স্যাটেলাইট মাইক্রোওয়েভ এবং টেরেস্টোরিয়াল মাইক্রোওয়েভ এদের মধ্যে যে পার্থক্যগুলো আছে সেগুলো তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ। আমরা এখন আসছি যে ইনফ্রারেড কমিউনিকেশন এটা কি। ইনফ্রারেড কমিউনিকেশন বাসাবাড়িতে টেলিভিশন, ভিসিডি প্রভৃতি চালানোর জন্য রিমোট ব্যবহার করা হয়। রিমোট কন্ট্রোল এবং মূল ডিভাইসের সাথে ইনফ্রারেড পদ্ধতিতে যোগাযোগ করা হয়। ইনফ্রারেড যোগাযোগ পদ্ধতিতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করা হয়। এটা একটা ব্যান্ড আকারে, অর্থাৎ ফ্রিকোয়েন্সির একটা ব্যান্ড থাকে, এই ব্যান্ডই হচ্ছে আসলে ইনফ্রারেড নামে অভিহিত। আসলে ইনফ্রারেড রেঞ্জের আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে সেই ওয়েভগুলো আমরা এখানে কাছাকাছি যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তোমরা যখন রিমোটের সাহায্যে টিভি অফ অন করো, তোমরা এই পদ্ধতি কিন্তু একদম নিজেরাই সবসময় ব্যবহার করছো। দেখো পাশের যে চিত্র, এখানে কিন্তু টেলিভিশনের যে চ্যানেল, বিভিন্ন চ্যানেল চেঞ্জ করছে খেলা দেখার জন্য, এখানে রিমোট টিপছে, এখানে দেখো চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে কাছাকাছি দূরত্বের জন্য আমাদের ইনফ্রারেড এইটা তারবিহীন একটা যোগাযোগ পদ্ধতি, যেখানে দ্রুত চ্যানেল চেঞ্জ করা যাচ্ছে। কাছাকাছি ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশনের জন্য ইনফ্রারেড যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা হয়। এই প্রযুক্তিতে দুপ্রান্তে
ট্রান্সমিটার এবং রিসিভার থাকে। সিগন্যাল ট্রান্সমিট করার কাজটি এলইডি লাইট ইমিটিং ডায়োড, আইএলডি, ইন্টারজেকশন লেজার ডায়োড এগুলো ব্যবহার করা হয়। এর মাধ্যমে যোগাযোগটা সম্পন্ন করা হয় এবং ফটোডায়োড সিগন্যাল রিসিভ করে। তাহলে আমরা এখানে দেখলাম যে ফটোডায়োড কিন্তু সিগন্যাল রিসিভ করছে। ইনফ্রারেড সিগন্যাল এর অসুবিধা হলো এটি দেয়াল বা কোনো শক্ত বস্তু ভেদ করতে পারে না। এটা তোমরা সহজেই প্র্যাকটিক্যালি বুঝতে পারবে। সেটা হলো এক ঘরে টিভি আছে, অন্য ঘর থেকে কিন্তু রিমোট দ্বারা ওই টিভির চ্যানেল চেঞ্জ করা বা ভলিউম আপ ডাউন করা এটা বেশ টাফ হয়ে যায়। অর্থাৎ এই যে দেয়াল ভেদ করতে পারে না, আর এর একটা রেঞ্জ আছে, দূর থেকেও কিন্তু এটা পারে না। তাহলে আমরা এটাও একটা তারবিহীন একটা কমিউনিকেশন আমরা দেখলাম। এখন ওয়্যারলেস কমিউনিকেশনের যে সুবিধা সেটা নিয়ে আমরা একটু কথা বলব। আমরা এতক্ষণ কিন্তু অনেকগুলো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলেছি, সেগুলোর সুবিধা কী কী সেটা বলছি। টেলিফোন কন্ট্রোল, ট্রাফিক কন্ট্রোল, আল্ট্রাসনিক রিমোট কন্ট্রোল ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে করা হয়। অর্থাৎ এই ধরনের ডিভাইসগুলো কন্ট্রোল করা হয় ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে। যেখানে কেবলের মাধ্যমে সংযোগ প্রদান করা কঠিন, সেখানে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম সংযোগ সুবিধাজনক। ওয়্যারলেস নেটওয়ার্ক সম্প্রসারিত এবং সেট আপ করা সহজ। তাহলে এটা যেহেতু তার স্থাপন করতে হচ্ছে না, তাহলে দ্রুত এটা সেট আপ করা যায় এবং এর নেটওয়ার্ক সম্প্রসারণ, অর্থাৎ নেটওয়ার্ক আছে, আমি আরও সম্প্রসারণ করতে চাইলাম, এটা সহজেই করা যায়। এটি গ্রামীণ অঞ্চল, যুদ্ধক্ষেত্র ইত্যাদির মতো জায়গায় নেটওয়ার্ক সরবরাহের মাধ্যমে বিশ্বব্যাপী পৌঁছানো সম্ভব এবং যেখানে তারের ব্যবহার সম্ভব হয় না সেখানেই কিন্তু এই ধরনের নেটওয়ার্ক করা সম্ভব। যেমন একটি গ্রামীণ অঞ্চলে যেখানে দেখবা যে একটা পদ্মা নদীর চর বা কোনো নদীর চরে অথবা বিলের মধ্যে রিমোট এরিয়াতে বাড়িঘর আছে, সেখানে তো আসলে ওয়্যার নেটওয়ার্ক অর্থাৎ তার দিয়ে নেটওয়ার্ক অনেক ব্যয়বহুল হবে, মাত্র কয়েকটা বাড়ির জন্য একটা নেটওয়ার্ক যাবে। কিন্তু মজার ব্যাপার হলো এই সমস্ত ক্ষেত্রে স্যাটেলাইট কমিউনিকেশন এবং টেরিস্টোরিয়াল কমিউনিকেশন অত্যন্ত সুবিধাজনক, কেননা যে টাওয়ারের মাধ্যমেই কিন্তু এই যোগাযোগগুলো হচ্ছে। যেহেতু এটি ইনস্টল করা সহজ এবং তারগুলির প্রয়োজন হয় না, তাই ওয়্যারলেস নেটওয়ার্ক তুলনামূলকভাবে সস্তা। হ্যাঁ, যেখানে যে দেশে লোক সংখ্যা কম, একটা অল্প কিছু লোকের জন্যে এক জায়গা থেকে অন্য দূরবর্তী কোনো জায়গায় যদি আমরা তার টানাতে যাই, তাহলে দেখা যাবে এটা অনেক ব্যয়বহুল হবে। কেন ব্যয়বহুল হবে? যে কনজিউমার কম, তাহলে সেই দেশে তো এইটা চলবে না। সুতরাং সেখানে কি করা হয়, ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবস্থা এটা সেখানে স্থাপন করা হয়। ওয়্যারলেস কমিউনিকেশন এটা হলো বহনযোগ্য এবং সুবিধাজনক, এটা মোবাইল করা, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়। ওয়্যারলেস নেটওয়ার্ক অন্যটিতে বহন করা এবং পুনরায় ইনস্টল করা সহজ। অর্থাৎ আমাদের ধরো এক জায়গায় নেটওয়ার্ক আছে, সেখানে নেটওয়ার্ক এখন আর দরকার নেই, আমি অন্য কোথাও নেটওয়ার্ক করে দেবো। অর্থাৎ সমস্ত মোবাইল সিস্টেমগুলো এক জায়গা থেকে বহন করে আরেক জায়গায় নিয়ে গেলেই হয়ে গেল। এই ক্ষেত্রে আমাদের একেবারে মাটির নিচে তার দেওয়া আছে, সেগুলো আবার তুলতে হবে, এরকম কোনো ঝামেলাই নেই। পুরো সেট আপটা খুলে অন্য জায়গায় স্থাপন করলে আমাদের সেখানেও নেটওয়ার্ক নতুনভাবে এটা ইনস্টল করা যাবে। নৌকা, জাহাজ, বিমানের সাথে যোগাযোগ এবং করা এই ওয়্যারলেস কমিউনিকেশন ইদানিং ব্যবহার করা হচ্ছে। এবং আমাদের দেশে এখন দেখো তোমরা যে রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা, এটাও কিন্তু এখন একটি ট্রেন কোথায় আছে আমরা কিন্তু জানতে পারি এই ওয়্যারলেস কমিউনিকেশনের সাহায্যে। প্রত্যেকটা ট্রেনের সঙ্গে এখন অত্যাধুনিক ডিভাইস লাগানো থাকে, তাহলে ওই ট্রেনের লোকেশন কিন্তু বলে দিচ্ছে যে কোথায় আছে। তাহলে একটি জাহাজ কোথায় আছে, বিমান কোথায় আছে, এখানে তো আদৌ কোনো তার দ্বারা সম্ভবই না। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের অবশ্যই তারবিহীন যোগাযোগ মাধ্যম আমাদের ব্যবহার করতে হবে, অর্থাৎ ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবহার করতেই হবে, সেখানে কোনো বিকল্প নেই। এখন ওয়্যারলেস কমিউনিকেশনের কিছুটা অসুবিধা আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ডেটা চলাচলে বাধা পেলে নেটওয়ার্ক দক্ষতা কমে যায়। যদি কখনো আমাদের ডেটা চলাচলে বাধা হয়,
তাহলে অবশ্যই নেটওয়ার্কের দক্ষতা কমে যাবে। যেহেতু যোগাযোগ খোলা মাধ্যমে করা হয় তাই এটি কম সুরক্ষিত, অর্থাৎ এইটার যে ডিভাইসগুলো থাকে সেগুলো তো বলতে গেলে খোলা মাধ্যমে, সুতরাং সেই হিসাবে এগুলো কম সুরক্ষিত। বিশ্বাসযোগ্যতা কম, এর মানে হলো মানে যদি এই ডিভাইসগুলো কোনোভাবে অন্য কোনো অর্গানাইজেশন নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আমাদের ডেটা কিন্তু সেখান থেকে হারিয়ে যাবে অথবা ডেটা বিশ্বাসযোগ্যতা কমে যাবে। বাহিরের হস্তক্ষেপের জন্য প্রায় উন্মুক্ত। হ্যাঁ, ধরা যে সমস্ত স্যাটেলাইটগুলো মহাকাশে আছে সেগুলো যদি সফটওয়্যার দ্বারা পরিচালিত, অন্য কোনোভাবে অর্থাৎ দুষ্ট চক্র দুষ্ট অর্গানাইজেশন সেটাকে কোনোভাবে হয়তো হস্তক্ষেপ করতেও পারে। জ্যামিংয়ের সম্ভাবনা আছে। এটা কি যে প্রত্যেকটা ওয়্যারলেস কমিউনিকেশান এই ক্ষেত্রে যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দ্বারা হচ্ছে, তাহলে একটা কমিউনিকেশনের জন্য যে ফ্রিকোয়েন্সি আমাদের বরাদ্দ আছে সেই ফ্রিকোয়েন্সিতে যদি কোনো দুষ্ট অর্গানাইজেশান তাদের কোনো ডিভাইস ব্যবহার করতে যায় সেখানে কিন্তু জ্যামিংয়ের সম্ভাবনা আছে। তোমাদের এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেই যে ধরো আমাদের রেডিও কমিউনিকেশন হচ্ছে, রেডিও কমিউনিকেশান কোনো দেশের সঙ্গে হচ্ছে, এখন সেই দেশ যে ফ্রিকোয়েন্সিতে সম্প্রচার করছে আমরা এখানে বসে আমাদের রেডিওতে সেই ফ্রিকোয়েন্সিটা ধরছি, কিন্তু যদি কোনো দুষ্ট অর্গানাইজেশান ওই একই ফ্রিকোয়েন্সিতে অন্য কোনো একটা সম্প্রচার করে তাহলে আমরা কি দেখব, সেখানে কিন্তু কোনো অনুষ্ঠানে শুনতে পাবো না, অর্থাৎ জ্যামের সৃষ্টি হয়ে যাবে। এটাকে বলা হয় জ্যাম। ট্রান্সমিশন গতি তুলনামূলক কম, অর্থাৎ তুলনামূলক কম এই সেন্সে যদি অপটিক্যাল ফাইবার হয়, অপটিক্যাল ফাইবারের তুলনায় আমাদের এই ওয়্যারলেস কমিউনিকেশান কিন্তু তুলনামূলক গতি কম হবে দেন দ্যাট অফ অপটিক্যাল ফাইবার কমিউনিকেশান। কিন্তু আমরা যদি অন্য কোনো কমিউনিকেশনের কথা চিন্তা করি, যেমন আমাদের সাধারণ তার টেলিফোনের তারের মাধ্যমে যে কমিউনিকেশান, এগুলো কিন্তু স্পিড কম থাকে। এই ব্যবস্থার সমস্যা দেখা দিলে ত্রুটি নির্ণয় করা কঠিন, অর্থাৎ আমরা কোন জায়গাতে কোন ডিভাইসে গোলমাল সেটা একটু নির্ণয় করা কঠিন হয়ে যায়। কারণ এখানে ধরো মহাকাশে আমাদের আছে স্যাটেলাইট, পৃথিবীতে তার রিসিভার আছে, কোনো জায়গা থেকে ট্রান্সমিট করা হচ্ছে, এখন কোন জায়গা ত্রুটি সেটা নির্ণয় করা একটু কঠিন আর কি। আমরা এখন আসছি আমাদের নতুন একটা টপিক নিয়ে, সেটা হলো সার্ভার কি জিনিস। কম্পিউটিংয়ে একটি সার্ভার হলো কম্পিউটার হার্ডওয়্যার বা সফটওয়্যার এর একটি অংশ যা ক্লায়েন্ট নামে পরিচিত অন্যান্য প্রোগ্রাম বা ডিভাইসের জন্য কার্যকারিতা সরবরাহ করে। এটি স্থাপত্যকে মানে কৌশলকে ক্লায়েন্ট সার্ভার মডেল বলা হয়। অর্থাৎ আমাদের কম্পিউটারের কাজগুলো, আমাদের তথ্যগুলো আমরা কোথাও রাখছি, সেখান থেকে আবার তথ্যগুলো নিয়ে আসছি। তাহলে এই যে তথ্যগুলো আমরা রাখি সেখান থেকে নিয়ে আসছি, তাহলে কোথায় থেকে আমরা কোনো একটা তথ্যকে গুলো কম্পিট করছি, আমাদের কম্পিউটার যদি না থাকে তাহলে কোথাও তো আমাদের থাকছে সেগুলো, তাহলে সেইগুলো আমরা বলছি হলো সেখানে সার্ভারে আমাদের এই তথ্যগুলো আছে। সার্ভারগুলি বিভিন্ন কার্যকারিতা সরবরাহ করতে পারে, যেমন একাধিক ক্লায়েন্টের মধ্যে ডেটা বা সংস্থান ভাগ করে নেওয়া বা ক্লায়েন্টের জন্য গণনা সম্পাদন মানে ক্যালকুলেট করা আর কি, সম্পাদন করা। একটি একক সার্ভার একাধিক ক্লায়েন্ট পরিবেশন করতে পারে, অর্থাৎ একটি সার্ভারের সঙ্গে অনেক ক্লায়েন্ট থাকতে পারে এবং একটি একক ক্লায়েন্ট একাধিক সার্ভার ব্যবহার করতে পারে, অথবা আমরা এটাও দেখতে পারি যে একজন ক্লায়েন্ট বিভিন্ন সার্ভারে সে সংযোগ করতে পারে, এটা তার মানে অধিকার আছে। একটি ক্লায়েন্ট প্রক্রিয়ায় একই ডিভাইসে চলতে পারে বা কোনো আলাদা ডিভাইসের সার্ভারের সাথে নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করতে পারে। আমাদের এখানে একটা বিশাল একটা সার্ভার আছে, স্টোরেজ ব্যবস্থা আছে, এটার সাহায্যে যে কোনো ক্লায়েন্ট ওই সার্ভারের সঙ্গে যোগাযোগ করতে পারে, একাধিক সহস্র ক্লায়েন্ট একসঙ্গে যোগাযোগ করতে পারে এই সার্ভারের সাথে। আমরা এখন আসছি যে ওয়ার্ক স্টেশন কি জিনিস। একটি ওয়ার্ক স্টেশন প্রযুক্তি বা বৈজ্ঞানিক অ্যাপ্লিকেশনগুলির জন্য
ডিজাইন করা একটি বিশেষ কম্পিউটার। অর্থাৎ আমরা যে কম্পিউটারে কাজ করছি এটা কিন্তু একটা ওয়ার্ক স্টেশন। এখন একটা ওয়ার্ক স্টেশনে একাধিক কম্পিউটার থাকতে পারে। প্রাথমিকভাবে কোনো এক সময় এক ব্যক্তির দ্বারা ব্যবহৃত হওয়ার উদ্দেশ্যে এগুলো হতে পারে। এগুলি সাধারণত স্থানীয় অঞ্চল নেটওয়ার্ক অর্থাৎ ল্যান নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকে এবং বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম চালায়। অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যবহারকারী বিভিন্ন ভাবে কাজ করছে, অপারেটিং সিস্টেম চালাচ্ছে, অপারেট করছে ওয়ার্ক স্টেশনে বসে। ওয়ার্ক স্টেশন শব্দটি ব্যবহার করা হয়েছে মেইন ফ্রেম কম্পিউটার টার্মিনাল থেকে শুরু করে কোনো নেটওয়ার্কের সাথে যুক্ত পিসির সমস্ত কিছুর জন্য। আসলে আমাদের ওয়ার্ক স্টেশন এই শব্দটি কিন্তু আসছে মেইন ফ্রেম কম্পিউটার টার্মিনাল থেকে। অর্থাৎ সেটা একটা ওয়ার্ক স্টেশন ছিল যেখানে অনেকগুলো মানে ব্যক্তি একসাথে বসে কাজ করতে পারত, সেই জন্য কিন্তু এর নাম ছিল হচ্ছে আমাদের ওয়ার্ক স্টেশন। এখন পিসির সমস্ত কিছুর যদি একটা সার্ভারের সঙ্গে কাজ করে সেটাও কিন্তু একটা ওয়ার্ক স্টেশন হবে। তবে সর্বাধিক প্রচলিত রূপটি সান মাইক্রো সিস্টেমস, এটা একটা ওয়ার্ক স্টেশন। সান মাইক্রো সিস্টেম কিন্তু ওয়ার্ক স্টেশন। সিলিকন গ্রাফিক্সের মতো বেশ কয়েকটি বর্তমান, অর্থাৎ সিলিকন গ্রাফিক্স, সান মাইক্রো সিস্টেম, এগুলো কিন্তু এক একটা ওয়ার্ক স্টেশন এবং বিভিন্ন সংস্থাগুলির দ্বারা সরবরাহ করা হার্ডওয়্যার শ্রেণীকেও আমরা ওয়ার্ক স্টেশন বলবো। অর্থাৎ এখানে আমরা কম্পিউটার এবং অ্যাক্সেসরিজ একসঙ্গে যে কাজ করছে এটাকেও কিন্তু আমরা বলতে পারি ওয়ার্ক স্টেশন। দেখো পাশের চিত্রে, এটা খুব দ্রুত হচ্ছে সেজন্য হয়তো তোমরা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, যে এখানে কিন্তু প্রচুর এখানে হার্ডওয়্যার আছে, প্রচুর লোকজন কাজ করছে, এটা একটা ওয়ার্ক স্টেশন। একজন কাজ করলেও কিন্তু সেটা একটা ওয়ার্ক স্টেশন এখানে হবে। আগে আসলে মেইন ফ্রেম মিনি ফ্রেম কম্পিউটারগুলো যে কাজ করতো এখন কিন্তু একটি ডেস্কটপই কিন্তু সে কাজ করার সক্ষমতা অর্জন করে ফেলেছে। অর্থাৎ অনেক বড় বড় ক্যালকুলেশনগুলো যখন করা হতো একটা মেইন ফ্রেম কম্পিউটারের সাহায্যে, সেইগুলোই কিন্তু এখন করছে একটা পিসি। মানে এত একটা পিসির যে ইফিসিয়েন্সি এখন বাড়ানো হয়েছে, যেটা একেবারে বলতে গেলে 1980 সাল এবং ওই সময়ের জন্য একটা কল্পনাতীত ব্যাপার ছিল। একটি ওয়ার্ক স্টেশন এমন একটি কম্পিউটার যা ব্যবহারকারী বা ব্যবসায় বা ব্যবসায়িক কাজে নিযুক্ত ব্যবহারকারীদের দলের জন্য নিবেদিত। এখানে বলতে পারি যে একটা ওয়ার্ক স্টেশনে একটা কম্পিউটার থাকতে পারে, অনেক কম্পিউটার থাকতে পারে এবং সেটা হতে পারে একজন ব্যবহারকারী, হতে পারে ব্যবসায়িক কাজের জন্য নিযুক্ত অনেক ব্যবহারকারী, এগুলো কিন্তু একসঙ্গে কাজ করতে পারে। এটিতে একাধিক বা এক উচ্চ রেজুলেশন প্রদর্শন এবং একটি ব্যক্তিগত কম্পিউটার পিসি এর চেয়ে দ্রুত প্রসেসর অন্তর্ভুক্ত থাকে। এখন আমাদের যে পিসিগুলো আমরা জানি যে আজকালকার যে পিসি, এটা কিন্তু প্রসেসর অত্যন্ত দ্রুত কাজ করতে পারে এবং অনেক ক্যালকুলেশন সে একসঙ্গে করতে পারে। একটি ওয়ার্ক স্টেশনে উচ্চ গতির গ্রাফিক্স অ্যাডাপ্টার এবং আরও সংযুক্ত পেরিফেরাল থাকতে পারে একটা ওয়ার্ক স্টেশনে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে যা যা শিখলাম সেটা হচ্ছে যে আমাদের কমিউনিকেশান যেটা হয় তার সহ এবং তার ছাড়া, অর্থাৎ ওয়্যার কমিউনিকেশান, ওয়্যারলেস। আমরা কিন্তু আজকে পড়েছি তোমাদের ওয়্যারলেস কমিউনিকেশান এবং এই কমিউনিকেশানগুলো আমাদের দেশে এগুলো ওয়্যার এবং ওয়্যারলেস দুটাই ব্যবহার করা হয়। তাহলে কোনটি সুবিধাজনক এটা নির্ভর করছে যে আমরা কোন এলাকায় কানেকশানগুলো দিব। যেমন যদি রিমোট এরিয়া হয় সেই ক্ষেত্রে আমাদের ওয়্যার কমিউনিকেশান কিন্তু অসুবিধা। যেমন ধরো আমরা যদি বলতে পারি যে একটা চর অঞ্চল, সেই ক্ষেত্রে ওয়্যার কমিউনিকেশান ভেরি ভেরি টাফ, সেই ক্ষেত্রে আমাদের ওয়্যারলেস কমিউনিকেশান সুবিধা। একটা মনে করো যে হাওড় এলাকায়, সেখানে একটা হাওড়ের মাঝে অল্প কিছু বাড়িঘর আছে, ছোট্ট একটা গ্রাম আছে, সেখানে আমরা যদি কম্পিউটার যোগাযোগ অথবা আমরা ইন্টারনেট যোগাযোগ করতে চাই অথবা টেলি যোগাযোগ করতে চাই, মোবাইল যোগাযোগ করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়্যারলেস কমিউনিকেশানের সুবিধা। কিন্তু
কোনো কোনো জায়গায় আমাদের ওয়্যার কমিউনিকেশন সুবিধা, মনে করি একটা শহর, সেখানে কিন্তু ওয়্যার কমিউনিকেশন সুবিধা, বিকজ আমাদের অপটিক্যাল ফাইবার যেগুলো আমরা ব্যবহার করি এর ডেটা স্পিড আমাদের স্যাটেলাইট কমিউনিকেশান থেকেও কিন্তু স্পিড বেশি হয়ে যায়। আর আমাদের দেশে সাবমেরিন কেবল কোম্পানির কারণে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা এখন হয়েছে সেটা অত্যন্ত দ্রুত এবং নেট আমাদের অত্যন্ত ফাস্ট, বিশেষ করে যেগুলো আমাদের ব্রডব্যান্ড লাইন বিভিন্ন কোম্পানি দিচ্ছে সেগুলো ওয়্যার সমৃদ্ধ, অর্থাৎ আমরা জানি যে অপটিক্যাল ফাইবার সব জায়গার ডিস্ট্রিক্টে এখন আছে, এগুলো অত্যন্ত ফাস্ট। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আজকের লেকচার বুঝতে পেরেছ। যদি কোনো অংশ লেকচারের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে এবং তোমাদের কোশ্চেনের উত্তর ইনশাল্লাহ দিব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার এখানেই শেষ করছি। খোদা হাফেজ।